বহুমুখী জোট ও সম্পর্ক তৈরি করে বিশ্বে দাপট দেখাচ্ছে চীন, বিপরীতে দুর্বল হচ্ছে আমেরিকা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জি. রতন স্বাগত জানাচ্ছি। চীন রাষ্ট্রটি নানা জোট ও অক্ষ তৈরি করে বেশ ভালো মেজাজেই আছে। প্রযুক্তির দিক থেকে তারা অনেক উপরে, দামি কম দামি সব রকমের অপশনই তাদের কাছে আছে। বিশ্বের তাবৎ সব প্রতিষ্ঠানকে পেছনে ফেলে তারা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। ভূ রাজনৈতিক ইস্যুতে তাদের অংশগ্রহণ থাকলেও তাদের অর্থনীতি ও প্রযুক্তি খাতকে কখনোই দুর্বল হতে দেবে না। নিজেদের মেধা ও পরিশ্রম দিয়ে চীনকে করেছে এক অনন্য রাষ্ট্র। একদিকে তারা জোট গঠন করছে রাশিয়া, ভারত, চীন, আবার চীন, পাকিস্তান, আফগানিস্তান, এরপর বাংলাদেশ, পাকিস্তান, চীন, এরকম নানা জোট ও অক্ষ তৈরি করে আর্থিক দিক থেকে এগিয়ে যাবার চেষ্টা করছে, যেখানে আমেরিকা ও আমেরিকা ঘেঁষা পশ্চিমারা থাকছে জোটের বাইরে। দৃশ্যত মনে হচ্ছে আমেরিকার বিরুদ্ধে এক অনন্য জোট ও অক্ষ তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আমেরিকা তাদের নিজেদের ভুলেই সব হারাতে বসেছে। ফাঁক গলিয়ে মোড়লগিরি না হলেও বৈশ্বিক বাণিজ্য প্রভাব বাড়াচ্ছে চীন। শুধু প্রযুক্তি নয়, অন্যান্য প্রায় সব কিছুতেই চীনের বাণিজ্যে ছেয়ে যাচ্ছে বিশ্ব। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তান ও আফগানিস্তানের প্রতি সব পর্যায়ে ত্রিদেশীয় সংযোগ বাড়াতে আহ্বান জানিয়েছেন বলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। প্রতিবেশীদের সঙ্গে নিরাপত্তা সম্পর্ক জোরদারে বেইজিংয়ের চেষ্টার মধ্যে তিনি এই আহ্বান জানান। গেল বুধবার কাবুলে ত্রিপক্ষীয় এক বৈঠকে অংশ নেওয়ার পর ওয়াং বলেছেন, চীন, পাকিস্তান, আফগানিস্তানকে কৌশলগত পারস্পরিক আস্থা গড়ে তোলা অব্যাহত রাখতে হবে এবং নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করতে হবে। চীন প্রত্যেক দেশের মৌলিক স্বার্থ সংক্রান্ত বিষয়ে বুঝতে ও তাতে সমর্থন দিতে প্রস্তুত। তারা একই সঙ্গে ওই অঞ্চলে বাইরের হস্তক্ষেপেরও বিরোধিতা করে। বিশেষ করে কোনো সংগঠন বা ব্যক্তি যদি অপরের জাতীয় সার্বভৌমত্বকে খর্ব করার চেষ্টা করে, বেইজিং তার কঠোর বিরোধিতা করবে। মন্ত্রী এমনটাই বলেছেন বলে বৃহস্পতিবার মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে। নিরাপত্তা সংলাপের কাঠামোকে উন্নত করা, আইন প্রয়োগ ও নিরাপত্তা সহযোগিতা গভীর করা, আন্তঃসীমান্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াই জোরদার করা এবং সন্ত্রাসবাদের উর্বর ভূমি উচ্ছেদ করা প্রয়োজন বলেছেন ওয়াং। বিবৃতিতে কোনো সন্ত্রাসী সংগঠনের নাম উল্লেখ না করা হলেও আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ওয়াংয়ের বৈঠক নিয়ে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্টের নাম এসেছে। আফগানিস্তান এ ধরনের সন্ত্রাসী বাহিনীগুলোকে মোকাবেলায় তার প্রচেষ্টা জোরদার করবে বলে চীন প্রত্যাশা করছে। ওয়াং এমনটা বলেছেন বলে সিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়েছে। পাকিস্তানের সঙ্গে চীনের 596 কিলোমিটারের সীমান্ত রয়েছে, যা কারাকোরাম পর্বতমালার ভেতর দিয়ে গেছে। এটি শুরু হয়েছে আফগানিস্তানের সঙ্গে 3 দেশের সীমান্তের এক সংযোগস্থল থেকে, শেষ হয়েছে ভারতের সঙ্গে বিরোধপূর্ণ সিয়াচেন হিমবাহের নিকটবর্তী এলাকায়। আফগানিস্তানের সঙ্গে চীন 92 কিলোমিটার সীমান্ত ভাগাভাগি করছে। সেখানেই আবার পাকিস্তানের গিলগিত বালতিস্তান অঞ্চল। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই 2 দেশের সীমান্তেই চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং অবস্থিত। অতীতে এই অঞ্চলে হওয়া সংঘাতের জন্য বেইজিং তাদের ভাষায় ইসলামী জঙ্গি গোষ্ঠী ও উইঘুর বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছে, যারা স্বাধীন ইস্ট তুর্কিস্তান প্রতিষ্ঠায় লড়ছে বলে নিজেরা দাবি করে আসছে। ওয়াং পাকিস্তান ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের বলেছেন, 3 দেশের উচিত নিজেদের মধ্যে উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ লেনদেন এবং নেটওয়ার্ক সংযোগ বাড়ানো উচিত। একদিকে চীন ও রাশিয়া, অন্যদিকে আমেরিকা, এর মধ্যেই নতুনভাবে আলোচনায় উঠে এসেছে ভারতের নাম। একসময় যাকে রাশিয়া চীনের জোটের বাইরে ভাবাই যেত না, আজ তারা একই ব্র্যাকেটে উচ্চারিত হচ্ছে। ভূ রাজনীতির এই পালাবদলের নেপথ্যে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি ও বাণিজ্যিক কড়াকড়ি ভারতে এক নতুন চাপ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের দূরত্ব বাড়তেই ভারতের দিকে হাত বাড়িয়েছে চীন। অথচ মাত্র 5 বছর আগেই লাদাখের গালোয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘাতে মুখোমুখি হয়েছিল দুই দেশের সেনারা। সেই সংঘাতের পর সম্পর্ক নেমে গিয়েছিল তলানিতে। তবে ভূ রাজনীতির বাস্তবতায় পরিস্থিতি পাল্টেছে। সাম্প্রতিক সময়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর ভারত সফর দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় খুলেছে। কূটনৈতিক মহলের মতে ট্রাম্পের শুল্ক নীতি ও মার্কিন চাপে ভারতের কৌশলগত দিক পরিবর্তনই এই ঘনিষ্ঠতার মূল কারণ। অন্যদিকে রাশিয়া চীনের পুরনো বন্ধু। 2001 সালে দুই দেশ 20 বছরের দূরত্ব রিপিট। 2001 সালে দুই দেশ 20 বছরের বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি করে, যা আজও বহাল আছে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামরিক বলয়ের বাইরে নিজেদের প্রভাব ধরে রাখার জন্যই এই দুই শক্তি একত্রিত হয়েছে। ইউক্রেন যুদ্ধের সময় চীন প্রকাশ্যে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে। এই পরিসরে ভারতও রাশিয়ার সাথে তার পুরনো সম্পর্ক অক্ষুণ্ণ রেখেছে। যুক্তরাষ্ট্রের চাপ ও নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ভারত। সামরিক সহযোগিতাও অব্যাহত রয়েছে। আগামী 31 আগস্ট চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত হতে যাওয়া সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের অর্থাৎ এসসিও এর শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগদান এই নতুন ত্রিমুখী জোটের প্রতীকী ছবি হয়ে উঠতে পারে। ভূ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা চাপ ও শুল্ক নীতি এশিয়ার 3 শক্তিধর দেশকে একত্র করেছে। চীন ভারতের সম্পর্কের বরফ গলার পেছনে মূল চালিকা শক্তি ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতি। রাশিয়া চীন ভারতের সম্ভাব্য ঘনিষ্ঠতা বিশ্ব রাজনীতিতে একটি নতুন অক্ষ তৈরি করছে, যা মার্কিন প্রভাবের বিকল্প শক্তি হয়ে উঠতে পারে। এশিয়ার 2 মহাশক্তি চীন ও ভারত নিজেদের শত্রুতাকে ভুলে যদি একই কাতারে দাঁড়ায় আর রাশিয়ার সাথে তাদের মিত্রতা যদি স্থায়ী হয়, তাহলে বৈশ্বিক শক্তির ভারসাম্য নাটকীয়ভাবে পাল্টে যেতে পারে। 1970-এর দশকের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন চীনে সফর করেছিলেন। অনেকেই বিশ্বাস করেছিল চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলা গেলে শক্তিশালী জোট এবং পারস্পরিক সুবিধার পথ খুলবে। তখনকার ধারণা ছিল একটি সমৃদ্ধ চীন উদার আন্তর্জাতিক ব্যবস্থার সঙ্গে মিলিত হবে, অর্থনৈতিক আত্মনির্ভরতা রাজনৈতিক সমন্বয় আনবে। পশ্চিমারা ভেবেছিল চীনের উত্থান হুমকি নয়, বরং সুযোগ। রাজনৈতিক তাত্ত্বিক জন মিয়ারশাইমার সতর্ক করেছিলেন, অর্থনৈতিক আত্মনির্ভরতা দেশগুলোকে কৌশলগত ঝুঁকিতে ফেলতে পারে। চীনের ক্রমবর্ধমান প্রভাবের ব্যাপারে তিনি ইঙ্গিত করেছিলেন। মিয়ারশাইমার বলেছিলেন, অর্থনৈতিক সংহতির বিষয়টি থাকুক বা না থাকুক, একটি উদীয়মান শক্তি স্বাভাবিকভাবেই প্রতিষ্ঠিত ব্যবস্থাকে চ্যালেঞ্জ করবে। আজ এই বিতর্ক ভৌগোলিক ও রাজনৈতিক বিভাজনের প্রতিফলন। চীন ও রাশিয়া মিলিত হয়ে পশ্চিমা নেতৃত্বাধীন আন্তর্জাতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। পশ্চিমা বৈদেশিক নীতির একটি মৌলিক ভুলকে উন্মোচন করেছে। একটি বদ্ধ ও বিচ্ছিন্ন রাষ্ট্র থেকে চীন বৈশ্বিক অর্থনীতির মহাশক্তিতে রূপান্তরিত হয়েছে। এর শুরুতেই চীনের নেতৃত্ব ও মতাদর্শে নাটকীয় পরিবর্তন এসেছিল। 1976 সালে চীনের কিংবদন্তি কমিউনিস্ট নেতা মাও সেতুং এর মৃত্যুর সময় দেশটি দরিদ্র, পীড়িত ও কৃষিভিত্তিক ছিল। সাংস্কৃতিক বিপ্লবের বিশৃঙ্খলা তখনও সমাজে দৃশ্যমান। মাওয়ের স্ত্রীর নেতৃত্বাধীন 4 জনের দল দেশটিকে আরও গভীর সংকটে ফেলে দেয়। তারা আদর্শগত কঠোরতা ও নীতিবদ্ধ বিশুদ্ধতাবাদের মাধ্যমে ক্ষমতা সংহত করেছিল। তারা গ্রেপ্তার হওয়ার পরই চীনের কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরো সদস্যদের মধ্যে বাস্তববাদী একটি গোষ্ঠী দেশকে স্থিতিশীল করার প্রচেষ্টা নেন। দেং জিয়াওপিংকে মুক্তি দেওয়া হয়। সাংস্কৃতিক বিপ্লবের সময় তিনি মাওয়ের নিপীড়নের শিকার হয়েছিলেন। দেং জিয়াওপিংকে লক্ষ্য ছিল চীনকে আধুনিকায়নের পথে নিয়ে যাওয়া। দেং জিয়াওপিংয়ের নেতৃত্বে চীন মাওবাদী মতাদর্শ থেকে বাস্তব অর্থনৈতিক সংস্কারের দিকে এক গভীর পরিবর্তনের সূচনা করে, যা আধুনিক ইতিহাসের অন্যতম বিস্ময়কর অর্থনৈতিক রূপান্তরের পথ তৈরি করে। দেংয়ের দর্শন ছিল বাস্তবধর্মী। তিনি বলতেন, পাথর অনুভব করে নদী পার হতে হয়। তিনি চীনের দরজা পশ্চিমের বিনিয়োগ ও সহযোগিতার জন্য খুলে দেন। রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি ভেঙে বাজার ভিত্তিক সংকর মডেল আনেন।
পশ্চিমা কোম্পানির জন্য চীনের বিশাল বাজার ও সস্তা শ্রমশক্তি ছিল প্রধান আকর্ষণ। ফলে বহু কারখানা পশ্চিম থেকে চীনে চলে আসে এবং কোটি কোটি ডলার মুনাফা হয়। দেং বলতেন, ধনী হওয়া গৌরবজনক। এ ধারণা সাধারণ চীনা নাগরিকদের মানসিকতা বদলে দিল। মানুষ শ্রমের ক্লান্তি থেকে ব্যক্তিগত সমৃদ্ধি অর্জনের দিকে মন দিল। পলিট ব্যুরোর সহকর্মীদের তিনি সময় মেনে চলার জন্য সতর্ক করেছিলেন, যেন যুদ্ধ ও সংকট এসে চীনের অভ্যন্তরীণ উন্নয়নে বিঘ্ন না ঘটাতে পারে। চীনের অর্থনৈতিক বিকাশের গুরুত্বপূর্ণ সময়টাতে পশ্চিমারা সোভিয়েত ইউনিয়নের দিকেই মনোযোগ দিয়েছিল। শীতল যুদ্ধের সময় পশ্চিমারা চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করছিল সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারসাম্য আনার জন্য। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন বিশ্ব মানচিত্রে পরিবর্তন আনে। যুক্তরাষ্ট্র একমাত্র মহাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। তখন অনেক পশ্চিমা নেতা বিশ্বাস করলেন একটি সমৃদ্ধ চীন স্বাভাবিকভাবে গণতন্ত্রের পথ গ্রহণ করবে। হেনরি কিসিঞ্জার ও জবিগনিউ ব্রেজিনস্কি, মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বলেছিলেন একটি ধনী চীন পশ্চিমের সঙ্গে মিলিত হবে এবং রাশিয়ার উত্থান ঠেকাতে পশ্চিমা জোটের সঙ্গী হবে। তবে জন মিয়ারশয়মার মনে করতেন এটা অদূরদর্শী ধারণা। চীনকে প্রতিহত করার জন্য নীতি নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেছিলেন। অন্যদিকে ব্রেজিনস্কি বলেছিলেন চীনের ধনী হওয়া মানে এমনিতেই একদিন দেশটি গণতন্ত্র গ্রহণ করবে। বাস্তববাদকে তখন ঢেকে দিয়েছিল উদার আশাবাদ। আজ দেখা যাচ্ছে মিয়ারশয়মারের সতর্কতা সত্যি প্রমাণিত হয়েছে। চীন উদার গণতন্ত্র গ্রহণ করেনি, বরং অর্থনৈতিক শক্তি ব্যবহার করে কর্তৃত্ববাদী রাষ্ট্রকে শক্তিশালী করেছে, সামরিক ক্ষমতা বাড়িয়েছে এবং বিশ্বে তার প্রভাব দেখাচ্ছে। অর্থনৈতিক আত্মনির্ভরতা একসময় শান্তির রক্ষা কবচ হিসেবে দেখা হলেও এখন সেটাকে কৌশলগত ঝুঁকি হিসেবেই দেখা হয়। ফলে বর্তমানে ভূ রাজনৈতিক মানচিত্র বদলে গেছে। চীন ও রাশিয়ার নতুন অক্ষ গড়ে উঠেছে। এই শক্তি পশ্চিমা নেতৃত্বাধীন আন্তর্জাতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা এ জোটকে শক্তিশালী করেছে। এটি পশ্চিমাদের অদূরদর্শী আর্থিক লক্ষ্য ও রাজনৈতিক উদারতার ওপর ভুল অনুমানের ফল। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ সহায় হন। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।